বিয়ে কারোর জীবনে সুখের বর্ষা নিয়ে আসে, আবার এই বিয়ে কারোর জীবনে দুঃখের পর্বত খাড়া করে দেয়। আমরা অনেক সময় অর্থ দেখে বিয়ে দিয়ে দিই, কিন্তু মানুষটা কেমন সেটা কখনো যাচাই করি না। অর্থ এই আছে, এই নেই, কিন্তু মানুষটা যদি সঠিক থাকে তাহলে অর্থের পরিমাণ কমে গেলেও জীবনটা ভালোভাবেই কেটে যায়। নমস্কার, আমি কথাকলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পাঁচু মামার বিয়ে। তবে আরম্ভ করছি। বাবা যখন মারা গেলেন তখন দাদার বয়স 19, আমার বয়স 17। অবস্থা আমাদের ছিল দিব্যি সচল। বড় বড় 5 গোলা ধান তখন বাড়িতে। এক একটা গোলায় 2 পট্টি 2.5 পট্টি ধান মজুদ। জমিজমার আয়ও বার্ষিক 1000-2000 টাকার কম নয়। এ বাদে ঠাকুমার হাতে নগদ টাকা ও মায়ের গায়ের সোনার গহনাও বেশ ছিল। আর ছিল গ্রামের মধ্যে প্রচুর মান, খ্যাতি, রবরবা আর নামডাক। রাখাল মাস্টারের পাঠশালায় লোয়ার প্রাইমারি পড়বার সময় ইতিহাসে পড়েছিলাম, কে একজন বাংলার সুলতানের পুত্র পিতার মৃত্যুর পর সিংহাসন আরোহণ করিয়া দেখিলেন তাহার রাজকোষে 2 লক্ষ স্বর্ণমুদ্রা, 3 লক্ষ হস্তি, 5 লক্ষ অশ্ব, 10 লক্ষ পদাতিক ও 20 লক্ষ অশ্ব আরোহী সৈন্য আছে। অতএব তার মাথা ঘুরে গেল। তিনি দিল্লির সম্রাটের অধীনতা অস্বীকার করে বসলেন। আমাদেরও হলো তেমনি অবস্থা। মা ছিলেন নিরীহ ভালো মানুষ। ঠাকুমা পিতৃহীন, নাতিদের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবল। সুতরাং আমাদের মাথার উপরে কড়া শাসন করবার বা রাশ টেনে ধরবার তো কেউ ছিল না। এই অবস্থায় আমাদের মুন্ডু ঘুরে যাবে, হে আর বিচিত্র কি! দাদার অগ্রজের অধিকারের পথ দেখালেন প্রথম, আগে মুন্ডু ঘুরে গেল তারই। সেই ইতিহাস রীতিমতো বিচিত্র। কাচনাপাড়ার কাছে বন্দিপুর গ্রামে আমার এক দূর সম্পর্কের মামা থাকতেন। তাকে পাঁচু মামা বলে আমরা ডাকতুম। বাবা বেঁচে থাকতে তিনি 2-1 বার আমাদের বাড়ি যাতায়াত করেছিলেন বটে, কিন্তু বাবার মৃত্যুর পর তার যাতায়াত, বিশেষ করে দাদার সঙ্গে তার ঘনিষ্ঠতা যেন হঠাৎ খুব বেড়ে গেল। পাঁচু মামা দাদার চেয়েও 4-5 বছরের বড়, কাজেই আমি পাঁচু মামাকে খুব সমীহ করে চলতুম। আমার চেয়ে দাদার সঙ্গে বেশি করে মিশত। একবার পাঁচু মামা এসে দাদাকে সঙ্গে করে বন্দিপুরে নিয়ে গেল। বন্দিপুর থেকে দিন 15 পরে ফিরে এসে দাদা ঠাকুমাকে বললেন, ঠাকুমা, আমার 200 টাকার বড় দরকার এক্ষুনি। কলাই মুগের ব্যবসা করছি। পাঁচু মামা বস্তায় মাল বাধাই করেছে, চাষিদের দিতে হবে। টাকাটা এক্ষুনি চাই, মোটা লাভ হবে 2 মাস পর। ঠাকুমার হাতে নগদ টাকা কম ছিল তা আমাদের জানা ছিল না, তবে নগদ টাকা যে মন্দ ছিল না এটা দাদাও জানতেন, আমিও জানতাম। ঠাকুমা টাকাটা দিয়ে দিলেন। দাদা টাকা নিয়ে মাল খরিদ করতে চলে গেলেন। দিন 20 পরে পাঁচু মামাকে সঙ্গে নিয়ে দাদা আবার এসে 200 টাকা চাইলেন।
মাল যথেষ্ট পাওয়া যাচ্ছে সস্তায়। পাঁচু মামার বাড়ি মাল গোলাজাত করা হয়েছে, টাকার দরকার জন্যই। পাঁচু মামাও দাদার কথায় সমর্থন করলেন। মাল সস্তার মুখে বেশি পরিমাণে খরিদ করে রাখতে পারলেই লাভ, টাকাটা দরকার বটে। ঠাকুমা জিজ্ঞেস করলেন, কত মাল কেনা হলো? পাঁচু মামা বললে, তা 200 মনের ওপরে। এই টাকাটা পেলে আরও 200 মন খরিদ করা হবে। পিছু 8 আনা করে ধরলেও 200 টাকা লাভ। দিলেন টাকা ঠাকুমা। দাদা ও পাঁচু মামা টাকা নিয়ে চলে গেলেন। এরপরে মাসখানেক তাদের আর কোনো পাত্তা রইল না। ঠাকুমা ব্যস্ত হয়ে একখানা চিঠিও লিখলেন, তার উত্তর এলো না। চিঠির উত্তরের বদলে আরও দিন 10 পরে এলেন পাঁচু মামার এক ভগ্নিপতি নারায়ণবাবু। নারায়ণবাবু বৃদ্ধ ব্যক্তি, বন্দিপুরে তারও বাড়ি। আমি তাকে কখনো আমাদের বাড়ি আসতে দেখিনি। নারায়ণবাবুকে হঠাৎ আসতে দেখে বাড়িসুদ্ধ সবাই সংকুচিত হয়ে উঠল। দাদা ভালো আছে তো? ব্যাপার কি? নারায়ণবাবু হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে ঠাকুমাকে বললেন, মা, আপনি পটলকে কত টাকা দিয়েছেন এ পর্যন্ত? 400 টাকা। নারায়ণবাবু অবাক হয়ে বললেন, এত টাকা কেন দিলেন? কি বলে টাকাটা নিয়েছে আপনার কাছ থেকে? ঠাকুমা বললেন, কেন? বলল তো, বাবা এসব কথা জিজ্ঞাসা করলো। তুমি এসব কথা জিজ্ঞাসা করছো? সে তো মুখ কলাইয়ের ব্যবসা করবে বলে টাকা নিয়েছে। কেন? পাঁচুও তো সেবার এসে ওই কথাই বলে গেল। নারায়ণবাবু রাগে জ্বলে উঠে কাঁপতে কাঁপতে বললেন, পাজি, বদমাইশ, ছুঁচো, সেই রাস্কেলটাই তো যত নষ্টের গোড়া। এত বড় বদমাইশ কি আর আছে নাকি? সেই তো পটলাটাকে ভালো মানুষ পেয়ে নষ্ট করবার চেষ্টা করছে। ওই জন্যই আমার সামনে বেরোয় না। ব্যবসা না মন্ডু। টাকা নিয়ে দুলে পাড়ায় রাজি দুলেনি বলে এক মাগি আছে, তারই ওপরে দুজনে যাতায়াত করে। এর মধ্যে বোধহয় সব টাকাই তার পাদপদ্মে ঢেলেছে। ব্যবসা! মা আর ঠাকুমার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দাদা যে এমন ব্যাপার করতে পারে এ সবারই ধারণার অতীত। নারায়ণবাবু বললেন, আমিও কি আগে ছাই জানতুম? জানলে এইরকম তো হয়। আমার সামনে তো দুজনে কেউই বড় একটা আসে না। পরস্পরে শুনলাম এই ব্যাপার চলছে। শুনলাম খুব টাকা ওড়াচ্ছে। জোড়া জোড়া শাড়ি আসছে রানাঘাটের বাজার থেকে মাগির জন্য। আজ খাবার, কাল খাড়গায় বাসন, বোধহয় মদও ধরেছে। তাই ভাবলুম আপনাকে একবার কথাটা জিজ্ঞেস করা দরকার যে আপনি টাকা দিয়েছেন কি না। তাই আজ এলুম। ঠাকুমা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। বাবার বহু কষ্টের উপার্জন করা পয়সা। ছেলেরা সব মূর্খ ও নাবালক। যা কিছু আছে সংসারের অসময়ে কাজে লাগবে বলেই আছে। এখনও আমার 2 বোনের বিয়ে দিতে বাকি। এই অবস্থায় বেধবার পুঁজি সামান্য। টাকার মধ্যে 400 টাকা এক ধুলে মাগির পেছনে এভাবে ওড়ানো! সমস্ত রাত পরামর্শ করে ধার্য হলো যে পরদিন সকালে নারায়ণবাবু আমায় সঙ্গে করে নিয়ে যাবেন বন্দিপুরে। কালই দাদাকে আমি ঠাকুমার অসুখ হয়েছে এই কথা বলে বাড়ি ফিরিয়ে আনব। বন্দিপুর যেতে হয় মদনপুর স্টেশনে নেমে। মাঠের মধ্যে দিয়ে ক্রোশ 2
হেঁটে তো বিকালে বন্দিপুর পৌঁছানো গেল। বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। পাঁচু মামা বাড়িতে নেই, দাদাও নেই। শুনলাম তারা কানসোনার বাজারে গিয়েছে। আমি পাঁচু মামার বাড়ির সামনে একটা বেলগাছতলায় বসে আছি। কে একজন মোটাসোটা কুচকুচে কালো স্ত্রীলোক সামনের ঘর দিয়ে মেটে কলসি কাঁখে নিয়ে জল আনতে যাচ্ছিল। নারায়ণবাবু তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো, ওই বেটি সেই রাজে দুলেনি। ওর পাদপদ্মেই তোমার দাদা সব টাকা ঘুচিয়েছে। একটু পরে দাদা ও পাঁচু মামা বাড়ি ফিরল। আমাদের দেখে দুজনেই প্রথমটা অবাক হয়ে গেল, থতমত খেয়ে। তারপর দাদা জিজ্ঞেস করল, কী রে নগা, কী মনে করে? নারায়ণবাবু বললেন, ও এসেছে তোমায় বাড়ি নিয়ে যেতে। তোমার ঠাকুমার বড় অসুখ যে। অসুখ? কী অসুখ? দাদা আমার মুখের দিকে চাইলেন। দাদার হঠাৎ ভয় পাওয়া, হঠাৎ ম্লান মুখের দিকে চাইতে পারলুম না। বড় কষ্ট হলো। একবার মনে হলো সত্য কথাটা বলে ফেলি। কিন্তু তাহলে দাদা যদি বাড়ি যেতে না চায়? সেই রাতেই দাদাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দাদা খুব বকুনি খেলো ঠাকুমা ও মায়ের কাছে। তার উত্তরে সে নারায়ণবাবুকে গালমন্দ দিয়ে যা তা না তাই বলল। সে বললে, সে কে বলেছে সে সর্ষে কেনেনি? এখনো 20 মণ সর্ষে ঘরে মজুদ রয়েছে, আর সব মাল চাষিদের ঘরে রেখে দেওয়া হয়েছে। দরকার হলেই সেগুলো দেখানো যাবে। আর রাজি দুলেনিকে? রাজি দুলেনিকে দাদা চেনেও না। নারায়ণবাবুর মতো কুটিল ধড়িবাজ লোক দুনিয়ায় আর নেই। তিনি টাকা ধার চেয়েছিলেন, দাদা দেয়নি। তাই তিনি দাদার বিরুদ্ধে এসব মিথ্যে রটনা করে বেড়াচ্ছেন। বলা বাহুল্য, মা বা ঠাকুমা দাদার এসব কথা কিছুই বিশ্বাস করলেন না। মাসখানেক পরে পাঁচু মামা আবার একদিন এসে হাজির আমাদের বাড়িতে। ঠাকুমা বললেন, পেঁচো, শোন, হতভাগা আমার কাছে যে 1 রাশ টাকা চেয়ে পাঠালি একলাকে দিয়ে ব্যবসা করবি বলে। এই কই, ব্যবসার হিসেব দেখা তো আমায়, দেখি কোথায় গেল কতগুলো টাকা। পাঁচু মামা মুখে চিরদিন তুবড়ি ছোটে। হাত পা নেড়ে সে বুঝিয়ে দিলে, টাকা ডোবানো তো দূরের কথা, আর মাস 2 পর ওই 400 টাকা অন্তত 150 টাকা লাভ দাঁড়াবে। তখন লাভে মূলে একসঙ্গে টাকাটা এনে দেবে। এখন পাঁচু অদৃশ্য খারাপ। সে যার জন্য চুরি করে সেই নাকি পাঁচুকে চোর বলে। যাক, তার জন্য সে দুঃখিত নয়। আসল টাকাটা কোনো রকমে ঠাকুমায়ের হাতে তুলে দিতে পারলেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। ততদিন পর্যন্ত রাতে ঘুম নেই তার। পাঁচু মামার বক্তৃতায় ঠাকুমার বিশ্বাস ফিরে এলো। ফলে পাঁচু মামা আমাদের বাড়িতে রয়ে গেলেন। দাদাকে এর আগে সে নষ্ট করেছিল, এবার আমার পিছনে লাগলো। অদ্ভুতভাবে সাফল্য অর্জন করলো। এমনকি কিছুদিন পর আমার মনে হলো আমি দাদাকে বুঝি ছাড়িয়ে যাই। তখন আমার বিবাহ হয়নি, দাদা সবে হয়েছে। আমি নানা ছোটনায় ঠাকুমার কাছ থেকে টাকা আদায় করি আর পাঁচু মামার মর্সমতো খরচ করি। মহকুমা শহর ছিল নিকটেই। নানা ছোটনায় মহকুমায় গিয়ে আমি আর পাঁচু মামা প্রায় রাতে বাড়ি ফিরতুম না। ধাপে ধাপে শেষে এত দূর পর্যন্ত নেমেছিলুম
পাঁচু মামাকে সত্যি আমি অদ্ভুত কর্মা মানুষ বলে ভাবতাম। যেমন জানে ব্যবসা তেমনি রাখে দুনিয়ার সব খবর, যেমনি বোঝে মোকদ্দমা তেমনি পারে ফুর্তি করতে। পাঁচু মামার হাতে টাকাগুলো তুলে দিয়ে বলতুম, এর মধ্যে থেকে যা যা দরকার খরচ করো। যত টাকাই দিই 3-4 দিনের মধ্যে সব খরচ করে ফেলে আবার আমার কাছে টাকা চাইতেন। বলতেন, কিনু, বুড়ির হাতে মোটা টাকা আছে, তা তোমার দ্বারা কিছু যে হবার নয়। আমি যদি বুড়ির নাতনি হলে দেখিয়ে দিতুম। মামার কাছে কখনো টাকার হিসাব নেইনি। অসীম শ্রদ্ধা ও নির্ভর ছিল আমার পাঁচু মামার উপরে। কিভাবে ও কোথায় যে সব টাকা ব্যয় হতো সে কথা আর বলবো না। তবে এইটুকু বললেই যথেষ্ট হবে যে মাঘ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে প্রায় 400-500 টাকা পাখির মতো উড়ে গেল বেমালুম। ঠাকুমা হাত গোটালেন, মায়ের গহনা বন্ধক পড়তে লাগলো। এই অবস্থায় পাঁচু মামা একদিন টেউটা বন্দি পরে বিশেষ কাজ আসে বলে চলে গেলেন, আর এলেন না। মাস 10 পর একদিন শীতের রাতে মুড়িসুড়ি দিয়ে দালানে বসে আছি, এমন সময় পাঁচু মামা আমাদের বাড়ি এসে আবার হাজির। আমায় বললেন, এই যে, ভালো আছিস নগা, পটলা কোথায়? বললুম, দাদা ও পাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়েছে বোধ হয়। তারপর, এতদিন কোথায় ছিলে মামা? এসো, বসো, বড্ড শীত। পাঁচু মামা দরজা ভেজিয়ে আমার কাছে এসে বসলো। বলল, শোনো, একটা কথা বলতে এলুম তোমাদের। কাল এখানে এক ভদ্রলোক আসবেন সকালের গাড়িতে। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করে তবে বলবে তোমাদের এখানকার বিষয়ে সম্পত্তিতে আমার 5 আনা অংশ আছে। বলতে পারবি তো? পটলা কোথায় গেল, তাকেও কথাটা শিখিয়ে রাখি। কৌতূহল ও আগ্রহের সঙ্গে বললুম, তা কি কি ব্যাপার মামা, কে আসবে? ব্যাপার যা শুনলুম তা সংক্ষেপে এই, পাঁচু মামার বিবাহ। কাল তাকে দেখতে আসবেন মেয়ের বাপ নিজে। আসলে তো পাঁচু মামার কিছুই নেই। টেউটা বন্দিপুরে যা ছিল তা উড়িয়ে পুড়িয়ে দিয়েছে অনেক কাল। কিছু না দেখালে মেয়ের দেবেই বা কেন? মেয়ের বাপের নাম ঋষিকেশ বাড়ুজ্যে, মদনপুরের কাছেই কি গায়ে বাড়ি। গরিব অবস্থা লোক। 3টি মেয়ে তার। মেয়ে 3টি অপরূপ সুন্দরী, এইটি বড়। পাঁচু মামা এই মেয়েটিকে দেখে নাকি পাগল হয়েছে। বিয়ে যে কোনো উপায়ে হোক হওয়াই চাই। রাত্রে দাদা ফিরলে দাদাকে বলা হলো সব কথা। দাদা বললে, 5 আনা অংশ কেনা আছে যদি জিজ্ঞাসা করে কোন কারণে? তবে বলবে তোমার বাপ আমার বাবার কাছে টাকা ধার নিয়েছিল, সেই দেনার দায়ে সম্পত্তির অংশ বিক্রি করে যান। আমরা রাজি হলাম। কিন্তু ভদ্রলোক যদি গায়ের কাউকে জিজ্ঞাসা করেন তবেই তো মিথ্যা কথা ফাঁস হয়ে যাবে। পাঁচু মামা সে কথাও ভেবে এসেছে। গ্রামের যে কজন লোক আমাদের পয়সায় ফুর্তি করতেন, যেমন হারু সান্যাল ও পাড়ার আশু চক্রবর্তী, এদের বয়স আমাদের চেয়ে বেশি। এদেরও কথাটা বলে রাখতে হবে। আমরা বললে কেউ না বলতে পারবে না। কাল মেয়ের বাপের সামনে তাদের হাজির করতে হবে। তারাও আমাদের কথায় সায় দেবেন। পরদিন সকালে আমাদের দলের লোক যারা, তাদের কথা বলা হলো। তারা সকলেই রাজি হলেন। না হয়ে উপায় ছিল না। 2টোর কিছু আগে
মেয়ের বাপ ঋষিকেশ বাটুর্যে এলেন। ছেলে দেখে পছন্দ করলেন। তারপর ছেলের কি আছে না আছে সে কথা উঠল। পাঁচু মামা বললে, আমাদের জমি জমার সে 5 আনা মালিক, আমরা তাতে সায় দিলাম। ঋষিকেশ বাটুর্যে নিতান্ত সরল গ্রাম্য লোক। ভাবে মনে হলো নিতান্তই গরিব, জমি জমা সংক্রান্ত ব্যাপারে কিছু বোঝে না। কেবল একবার জিজ্ঞাসা করলেন, আপনারা তো ভাগ্নে, ভাগ্নের সম্পত্তিতে আপনাদের মামার অংশ কি করে এলো? এর উত্তরে বাকপটু পাঁচু মামা একটি যে মিথ্যা কথা বানিয়ে বললে আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম। আমাদের মনে হলো পাঁচু মামা যা বলছে তাই বুঝি সত্য। কবে আমার বাবা পাঁচু মামার বাবার কাছে টাকা ধার করেছিলেন, সুদে আসলে তা কত টাকা দাঁড়ায়, তারই বদলে আমার বাবা পাঁচুর বাবাকে 5 আনা সম্পত্তি উপসত্ত্ব দিয়ে যান। যে কোনো বিষয়ই বুদ্ধিমান লোক হলে এ উক্তির সত্যতা সম্বন্ধে সন্দিহান হতো, কিন্তু ঋষিকেশ বাটুর্যে মনে কোনো সন্দেহ জাগলো না। আমাদের এখানে আহারাদি করে বৈকালের দিকে বাটুর্যে মশাই চলে গেলেন। যাবার আগে পাত্র আশীর্বাদের দিন স্থির করেই গেলেন। উভয় পক্ষের আশীর্বাদের পরে বিবাহের দিন স্থির হলো। নির্দিষ্ট দিনে আমরা সবাই বরযাত্রী গেলাম। বলা বাহুল্য, পাঁচু মামার চালচুলো কিছুই ছিল না, জমি জামা থাকা তো দূরে থাক। সুতরাং আমাদের বাড়ি থেকেই বর বিয়ে করতে রওনা হলো। কথা হলো যে বউ নিয়ে আবার পাঁচু মামা আমাদের বাড়িতে ফিরে আসবে। কনের বাপের বাড়ি একখানা মাত্র খড়ের ঘর, তারই দাওয়াই সম্পাদনের আসর। কারণ বর্ষাকাল, বৃষ্টি যখন তখন আসতে পারে। বরযাত্রী থাকবার বন্দোবস্ত হয়েছিল কিছু দূরে এক প্রতিবেশীর চণ্ডী মণ্ডপে। কন্যাপক্ষের নিমন্ত্রণের সংখ্যা খুবই কম, সব শুদ্ধ জন 15। বাড়ির ভেতরের উঠানে সাইমানা টানানো হয়েছে, তারই তলায় আমরা বসে গেলাম। লগ্ন ছিল বেশি রাতে। আমাদের খাওয়া দাওয়া তার আগেই শেষ করে দেওয়ানো হলো। ঋষিকেশ বাটুর্যের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরেই। তিনি নগদ বরপক্ষকে 21টি টাকা মাত্র দিতে চেয়েছিলেন। এমন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র 11টি টাকা থালার উপরে সাজিয়ে রেখেছেন। বরকর্তা হিসাবে আমাদের গ্রামের দাশু চক্রবর্তী প্রবীণ লোক বলে তাকেই আমরা সঙ্গে নিয়েছি কর্তা হিসাবে, নইলে পাঁচু মামার তরফ থেকে বরকর্তা হবার তো কোনো মানুষই নেই। দাশু চক্রবর্তী আমাদের উপদেশ মতো বললেন, 21 টাকার কথা ছিল, 11 টাকা কেন? বাকি টাকা দিলে না দিলে বর সাব্যস্ত করা অনুমতি দেব না। ঋষিকেশ বাটুর্যে হাত জোড় করে বললেন, আর জোগাড় করতে পারিনি, এই নিয়ে আমার মান করতে হচ্ছে বেয়াই মশাই। আমার অবস্থার কথা আপনাকে কি বলবো। ঘরের চালে দেবার জন্য খড় কিনে রেখেছিলাম, সেই খড় বেচে ফেলে দিয়ে তবে ওই 11 টাকা জোগাড় করেছি। সামনে বর্ষা আসছে, ঘরের মধ্যে এসে দেখুন চাল ফুটো, আলো আসছে, ঘর সারাবার আর কোনো সঞ্চয় নেই। আর টাকা হলেও এই জ্যৈষ্ঠী মাসে খড় পাবো কোথায়? এরপরে আমরা তর্ক ছাড়তাম না। তোমার চালে খড় নেই তা আমাদের কী রে বাপু? মেয়ে বিয়ে দিতে এসেছো, আগে থেকে জোগাড় করনি কেন?
রইল তোমার বিয়ে থাওয়া, আমরা বর সভা থেকে উঠিয়ে নিয়ে যাব। এসব কথা বলা চলতো, কিন্তু পাঁচু মামা দেখি ছটফট করছে। তার ইচ্ছে নয় টাকার জন্য আমরা বিয়ে ভেঙে দিই বা কোনো বাধা সৃষ্টি করি। সে আমায় ডেকে কানে কানে বললে, কি ছেলে মানুষই হচ্ছে। তার চোখ মুখের করুণ ভাব দেখে আমি তো আর হেসে বাঁচি নে। সে কেবল ভাবছে তার বিয়েটা বুঝি আমরা 5 জনে মিলে ভেস্তে দিলাম। যাই হোক, পাঁচু মামার অবস্থা দেখে আমরা আর বেশি দূর ব্যাপারটা গড়াতে দিলাম না। বর সভস্ত করা হলো। মেয়েকে যখন আনা হলো, মেয়ের রূপ দেখে আমরা তো অবাক। এমন রূপসী মেয়ের সঙ্গে পাঁচু মামার বিয়ে হচ্ছে, তা তো জানতাম না। কি গায়ের রং, কি সুন্দর গড়ন পিঠন, আর তেমনি মুখশ্রী। অমন রূপের ডালি মেয়ে কালে ভদ্রে চোখে পড়ে। তাই পাঁচু মামা ক্ষেপে উঠেছে এই বিয়ের জন্য। তাই এত জোরচুরি, এত আটঘাট বাঁধা, এত ভাবনা, পাছে এমন মেয়ে হাতছাড়া হয়ে যায়। মনে মনে ভাবলাম, পাঁচু মামার কপাল দেখছি বেজায় ভালো, নইলে এমন মেয়ে ওর জোটে। ওর ছাল নেই, চুলো নেই, 3 কুলে কেউ নেই, অঝমূর্খ, গাঁজা খায়, নেশা ভাঙ করে। কোন বদমাইশটা ওর বাকি আছে জিজ্ঞেস করি। আমার দাদাকে আর আমাকে তো ওই নষ্ট করেছে। তার ওপর পাঁচু মামার ঘোর জোচ্চোর আর ঘোর মিথ্যেবাদী। লোকটাকে ঠকাতে এমন ওস্তাদ আর 2টি নেই। এই বিয়েই তো করছে জুয়াচুরি করে। আমাদের বিষয়ে ওর 5 আনা না ছাই আছে। সত্যি কথা জানলে বিয়ে দিত মেয়ের বাপ, বিশেষ করে এমন সুন্দরী মেয়ে। যাক, সেসব কথায় দরকার কি আমাদের। বিয়ে থাওয়া মিটে গেল। বরকনে আমাদের বাড়ি এসে উঠল। বউভাত কিন্তু আমাদের বাড়িতে হবে না, এ কথা ঠিক করাই ছিল আগে। কারণ আমাদের এখানে বউভাত করতে গেলে আমাদের নামডাকের উপযুক্ত জাঁকজমকের সঙ্গে বউভাত করতে হয়, নইলে আমাদের নিন্দে হবে। সে খরচ দেবে কে? কাজেই ঠাকুমা বলেছিলেন, বউ এখানে তুলে তারপর তুমি পৈতৃক ভিটেতে নিয়ে যাও। এখানে কাজকর্ম করো, গিয়ে খাও, এখানে ওসব চলবে না। পাঁচু মামা বউ নিয়ে নিজের বাড়ি চলে গেল। আমার মা ছিলেন বড় খাঁটি লোক। তিনি জানতেন না যে পাঁচু মামার বিয়ের আগে কি জুয়াচুরির আশ্রয় নিয়েছিল আমাদের বিষয়ে তার 5 আনা অংশ থাকা নিয়ে। মা বললেন, পাঁচুর বউটি যেন হয়েছে মা দুর্গার প্রতিমা, কিন্তু মেয়েটার কপাল ভালো নয়। আমার জ্ঞাতি ভাই হলেও আমি বলছি, অমন পাত্রে অমন রূপের ডালি মেয়ে কি দেখে যে বুড়ো দিল তা সেই জানে। ওই বাদরের গলায় ওই মুক্তোর মালা। মা জানতেন না এর মধ্যে আসল কথাটা কি। পাত্রীর বাবার দোষ ছিল না, যত সব জুয়াচোরের পাল্লায় পড়ে সরল বিদ্ধতার সুন্দরী মেয়েটিকে হাত পা বেঁধে জলে ছুঁড়ে দিয়েছেন। সে জল যে কত গভীর জল প্রথম থেকেই তা বুঝেছে নববধূ বা তার বাপ। কারোরও বাকি রইল না বুঝতে। পাঁচু মামার বউ নিয়ে পৈতৃক বাড়ি বন্দিপুরে চলে গেল বটে, কিন্তু বউভাত হলো না সেখানে। পয়সা কোথায় পাঁচু মামার সে বউভাত হবে? বন্দিপুর বড় কখনো যেতাম না। এখন থেকে পাঁচু মামা চলে যাওয়ার পর আমার সঙ্গে আর অনেক দিন ওদের দেখা হলো না।
বিয়ে করার পর এখানে আসাটা যেন পাঁচু মামার কমে গেল। দাদা মাঝে মাঝে যেত বন্দিপুরে, এসে গল্প করত। পাঁচু মামার সংসার অতি কষ্টে চলছে। নতুন বউয়ের গায়ে এক আধখানা গহনা তার বাপ দিয়েছিল, এর মধ্যেই পাঁচু মামা বেচে ফেলেছে। বউটি খুব ভালো, সে ইচ্ছে করে গহনা খুলে দিয়েছে। বছর ৩-৪ কাটলো। তারপর একদিন খবর এলো পাঁচু মামা মারা গিয়েছে। আগে থেকে নেশা ভাং খায়, লিভার ছিল খারাপ, ডায়াবেটিস হয়ে মারা পড়েছেন। চিকিৎসাপত্র বিশেষ কিছু হয়নি। দিন 15 পরে একদিন সকালে আমি বাইরের উঠানে একগাছা ছিপ চাষতে বসেছি। দাদা বাড়ি নেই, কোথায় বেরিয়েছে। ঠাকুমা নদীর ঘাটে নাইতে গিয়েছেন। এমন সময় আমাদের বাড়ির সামনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন ঋষিকেশ বাড়ুজ্যে আর তার বিধবা মেয়ে। আমি ছুটে কাছে এলুম। পাঁচু মামার বিধবা স্ত্রীকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বাড়ুজ্যে মহাশয়কেও করলুম। রূপসী বটে এই বিধবা মেয়েটি। না, মেয়ে না, অগ্নিশিখা। এর সময়ও তো এতটা রূপ দেখিনি মামিমার। আমি মামিমাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে ঋষিকেশ বাড়ুজ্যের কাছে এসে বসলাম। তিনি বললেন, যা হবার তো হয়ে গিয়েছে, তার চারা নেই। মেয়েটার এই সবে 19 বছর বয়স, ওর মুখের দিকে তো চাইতে পারি না। এখন এমন অবস্থা যে দিন চলে না। পাঁচু একটি পয়সা রেখে যায়নি যে মেয়েটা একদিন সেখানে হাঁড়ি চড়িয়ে খায়। ধার দেনা করে কোনো রকমে তিল কাঞ্চন শ্রাদ্ধ সেরে শুদ্ধ করিয়েছি দাদা। ভাবলাম আগে তো মেয়েটাকে শুদ্ধ করি, তারপর পাঁচুর বিষয়ের যে অংশ আছে এখানে তা থেকে দেনা শোধের কথা ভাববা যাবে। তাই আজ এলাম মেয়েটাকে নিয়ে। ওর তো ঘোর দুরবস্থা। বন্ধুপুরে একবেলা খায় এমন অবস্থা নেই। পরনে কাপড় ছিল না। দেনা করে একখানা সরু পাড় কাপড় কিনে দিয়েছিলাম শ্রাদ্ধের পরে, তাই পরে এসেছে। আমার তো অবস্থা সবই জানো। এখনো 2টি মেয়ে বিয়ে দিতে বাকি। এক পাল কুপস্বী, তাদেরই খেতে দিতে পারি না। তা আবার বিধবা মেয়ে নিয়ে গিয়ে রাখি বা কোথায়, খেতে বা দিই কি। এখন বিষয়ের পাঁচুর যা অংশ এখানে আছে তা থেকে মেয়েটার একটা হিল্লে তো হোক। দেনাটা শোধ করে দিয়ে না হয় তার উপসত্ত্ব থেকে এখানেই একখানা খড়ের ঘর তুলে দিই ওকে। ওর তো মেয়ে মানুষ, কিছু বুঝে না। আমি সঙ্গে করে আনলাম। মেয়েও বললে, বাবা চলো সেখানে, তুমি দাঁড়িয়ে থেকে আমার একটা ব্যবস্থা করে রেখে এসো। আর তারাও ভালো লোক, তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়ের অংশের যা আয় দাঁড়ায় তা থেকে আমার একটা বিলি ব্যবস্থা। আর বন্দিপুরে থেকেই বা কী হবে, সেখানে তো এক ভাঙা কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নেই। যখন বিষয় এখানে, সম্পত্তি এখানে, তখন এখানেই যা হয় একটা ঘর দোর বেঁধে। আমি এই লম্বা বক্তৃতার বাধা দিয়ে একটু আশ্চর্য হয়ে বললুম, কিসের বিষয়, কিসের অংশের কথা বলছেন? ঋষিকেশ বাড়ুজ্যে বললেন, ওই যে পাঁচুর যে অংশ আছে এখানকার বিষয়ে, তা তো ধরো এখন আমার মেয়েরই।
তোমাদের এত বড় বিষয়ের 5 আনা অংশ কি কম? ওর একবেলা এক মুঠো আতপ চালের ভাত আর বছরে 4খানা কাপড়, তা থেকে হেসে খেলে চলেই যাবে। তিনি তো শান্ত হাসি মুখে ভদ্রতার সুরে বললুম, আপনি ভুল করছেন বাড়ুজ্যে মশাই। হ্যাঁ, এখানকার বিষয়ে পাঁচু মামার কোনো অংশই নেই। হ্যাঁ, সে কি কথা? ঋষিকেশ বাড়ুজ্যে প্রথমটা তো হতভম্ব হয়ে গেলেন। পরক্ষণেই কি ভেবে সামনে নিয়ে চিৎকার সুরে বললেন, অংশ নেই কেমন কথা? বিয়ের আগে তো তোমরাই বলেছিলে 5 আনা অংশ আছে, বলনি? আর এখন বলছো নেই? আমার মেয়েকে ছেলে মানুষ পেয়ে এখন ফাঁকি দেওয়ার মতলব। বরাবর শুনে আসছি অংশ আছে, আর এখন বলছে অংশ নেই। আমারও রাগ চড়ে গেল মাথায়। আমি বললুম, আপনি মিছে চেঁচামেচি করছেন কেন? আপনি বিষয় সম্পত্তির কিছুই বোঝেন না, তাই ও কথা বলছেন। এর তো শোনাশুনি কথা নয়, দলিল দস্তাবেজের কথা, পর্চা কোবালের কথা। বিষয় সম্পত্তি গাছের ফল নয় যে কুড়িয়ে পায় সেই খায়। আমার বাবা যদু চক্রবর্তী নামে 7খানা গায়ের প্রজা কাঁপত। তিনি কী দুঃখে টেওটা বন্দিপুরের পাঁচু রায়ের বাবার কাছে বিষয়ের 5 আনা বেচতে যাবে? ওসব ভুলে যান। যা শুনেছেন ভুল শুনেছেন। বিশ্বাস না হয় আমার কথা, রেজিস্ট্রি অফিসে 2 টাকা ফি জমা দিয়ে খুঁজে দেখুন গিয়ে সেখানে এমন কোনো দলিল আছে কি না। আপনারা ভাবতে পারেন আমরা দলিল গোপন করতে পারি, সেখানে তো আর গোপন থাকবে না। চেঁচামেচি শুনে পাড়ার 2-5 জন জড়ো হলো। তারাও ঋষিকেশ বাড়ুজ্যের সরলতা দেখে কোনো ক্রমে হাসি চেপে রইল। যারা সেবার সাক্ষী দিতে এসেছিল যে পাঁচু মামার বিষয়ে এখানে অংশ আছে, তারাই বলে গেল, পাঁচুর এখানকার বিষয়ের অংশ আছে এমন কথা তারা কোশমিউল কালেও কখনো শোনেনি। সব শুনে ঋষিকেশের বিশ্বাস হলো শেষ পর্যন্ত যে এদের কথাই সত্যি। তিনি তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপরই হঠাৎ কোথাও কিছু নেই ভেবে ডোকরে মেয়ে মানুষের মতো কেঁদে উঠলেন। আমি মেয়েটার সর্বনাশ করেছি নিজের হাতে। তখন কি জানি এমন জোয়াচ্ছরি আমার সঙ্গে সবাই করবে। আমার অমন সোনার পিতিমের মেয়েটা আমার ভালো মানুষ পেয়ে। ভালো হাঙ্গামাতেই পড়া গেল দেখছি সকালবেলা। বুড়োর কান্না শুনে পাড়ার লোক জড়ো হলেই বাড়ির মধ্যে থেকে মা ঠাকুমা ছুটে এলেন। এমনকি পাঁচু মামার স্ত্রী পর্যন্ত সেই সঙ্গে ছুটে এলেন দেখতে যে তার বাবাকে বুঝি আমি মারধর করছি। সে এক কাণ্ড আর কি। ঠাকুমা তো বুড়োটাকে অনেক অনুরোধ করে তার কান্না থামিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। অনেক কি সব বুঝিয়ে সুঝিয়ে আমায় ডেকে খুব বকুনি দিলেন। আমি নাকি লোকের সঙ্গে কথা কইতে জানি নে। আমি বললাম, এ আর কথা কইতে জানাজানির কি, আমি যা সত্যি তাই বলেছি। তুমি বলো না কেন, আমাদের বিষয়ে পাঁচু মামার কি 5 আনা অংশ ছিল? মা শুনে অবাক। তিনি এসব ব্যাপার কিছুই জানতেন না। বললেন, সে কি কথা? পাঁচু এদের বিষয়ের অংশ কেন থাকবে? এ কী রকমের কথা? এ তো বুঝতে পারছি নে।
ক্রমে তিনি সব শোনালেন। আমার ও দাদার ওপর খুব রাগ করলেন শুনে। বললেন, বেশ, আমার ছেলেরা যখন এই জোয়াচ্চুরির মধ্যে আছে, তখন আমি পাঁচুর বউয়ের ভরণ পোষণের ভার নিলুম। মেয়েকে এ বাড়িতে রেখে চলে যান। আজ থেকে ও আমাদের ঘরের লোক। ঋষিকেশ বাড়ুজ্যে বললেন, জিজ্ঞেস করে দেখুন আপনার ছেলের কাছে, ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনে। বিয়ের আগে পাত্র আশীর্বাদের দিন একথা বলেছিল কি না? আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম আপনাদের দেখে, আমি তো পাঁচুকে দেখে দিইনি। ভাবলাম আপনাদের আত্মীয়, আপনাদের বিষয়ের অংশীদার, তাই আমি সম্বন্ধ করি। তখন কি করে জানবো এর মধ্যে এত জুয়াচুরি? আমি বললাম, একথা আপনি নিতান্ত ছেলে মানুষের মতন বলছেন। যদি কেউ বলে ইন্দুনন্দী জমিদারিতে আমার অংশ আছে, অমনি তার অংশ হয়ে যাবে। ঠাকুমা আমায় আবার ধমক দিয়ে চুপ করালেন। ঋষিকেশ বাড়ুজ্যেকে স্নান করতে পাঠিয়ে তারপর খাওয়ালেন দাওয়ালেন, তাকে সুস্থ করলেন। যাবার সময় ঋষিকেশ বাড়ুজ্যে ঠাকুমার হাতে পায়ে ধরে বললেন, আমার মেয়েকে আপনি রেখে দিন। আমার সংসারে এক পাল পুষি খেতে দিতে পারি না। আপনাদের হাত ছাড়লে পড়ে আমার মেয়েকে একবেলা এক মুঠো আতপ চালের ভাত। মা ও ঠাকুমা বললেন, তা আর কি, বোমা থাকুক এইখানেই। পাঁচুর বউ আমাদের তো আর পর নয়। কপালই না হয় পড়েছে সকাল সকাল। সে থেকেই পাঁচু মামার স্ত্রী আমাদের সংসারে রয়ে গেলেন। প্রথমে ছিলেন বেশ সুখেই, যতদিন মা ঠাকুমা বেঁচে ছিলেন। তারপর তারা একে একে গেলেন স্বর্গে। দাদার বিয়ে আগেই হয়েছিল, আমারও বিয়ে হলো। ঋষিকেশ বাড়ুজ্যেও ওদিকে মারা গেলেন। পাঁচু মামার স্ত্রীর আর বাপের বাড়ি যাবার জায়গা রইল না। নতুন বউয়ের দল নিজের সুবিধামতো সংসার সাজিয়ে নিয়েছিল। পাঁচু মামার স্ত্রী এ সংসারে থাকাটা তারা গোড়া থেকেই অনধিকার প্রবেশ বলে ধরেছিল। এইবার সামান্য পান থেকে চুন খসলেই পাঁচু মামার স্ত্রীকে অপমান করা শুরু করলে। এর আর একটা কারণ ছিল। পাঁচু মামার স্ত্রী ছিলেন অসামান্য রূপবতী বিধবা মানুষ। একবেলা খেতেন, একখানা নরুন কাপড় পরতেন, তাতেই তার রূপ ধরত না। বয়সের সঙ্গে সে রূপ ম্লান হওয়া তো দূরের কথা, দিন দিন বাড়তেই লাগলো। নতুন বউয়েরা দেখতে অমন সুন্দরী নয় কেউই। তাদের মতে পাঁচু মামার স্ত্রীকে কেন্দ্র করে নানা হিংসে, ঘোর সন্দেহ এসে জুটতে লাগলো। পাঁচু মামার স্ত্রী তো এ বাড়িতে থাকতেন বিনি মাইনের রাঁধুনি, ঝি, চাকরানির মতো, কিন্তু তার উপর অত্যাচার অবিচার তাতেও কম ছিল না। আমার সত্যি কষ্ট হতো পাঁচু মামার স্ত্রীর জন্য। যে সহানুভূতি পাঁচু মামার উপরে কখনো হয়নি, পাঁচু মামার শ্বশুরের উপরও হয়নি, তা হয়েছিল এই অসহায় বিধবা নারীর উপরে। কিন্তু আমার কথা কওয়ার কোনো উপায় ছিল না। তাহলেই আমার স্ত্রী সন্দেহ করবে। কেন আমি পাঁচু মামার স্ত্রীর পক্ষে এত কথা বলছি? আমার পূর্বকার রেকর্ড খুব ভালো ছিল না, সুতরাং স্ত্রী পদে পদে আমায় সন্দেহ করতেন। আমিও যে না বুঝতাম এমন নয়। সুতরাং পারিবারিক শান্তিভঙ্গের ভয়ে খুব মুখটা যেন বুজেই থাকতাম।
এত সাবধান থেকেও একবার বড় বিপদে পড়ে গেলাম। সে দিনটা একাদশী। দেখি বেলা 11টার সময় পাঁচু মামার স্ত্রী একরাশ বাসন মেজে ডোবা থেকে উঠে আসছেন। আমি বড় বউ অর্থাৎ আমার বৌদিদিকে বললুম, বৌদিদি, মামিমাকে আজ বাসন মাজাতে দিলে কেন? আজ একাদশীর দিনটা, তোমরা একটু দেখাশোনা করে সংসারটা কাজ করতে পারো না? বৌদিদি ঝংকার দিয়ে বলে উঠলেন, ওসব লোক দেখানো ঢং। কে বললে বাসন মাজতে? অন্যদিন বলেও তো কাজ করতে দেখিনি। আজ বাসন না মেজলে দরদ কুড়ানো যাবে কি করে? ওসব কি আর বুঝি নে? তা বুঝি। বৌদিদি কি বোঝেন জানি নে, কিন্তু সেদিন রাতে আমার স্ত্রী আমায় বললে, ওগো শোনো, একটা কথা বলি। কথা রাখবে বলো? কী কথা বলো? তুমি ওকে বাড়িতে রাখতে পারবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, কাকে গো? ভেঙেই বলো না। ওই যে তোমাদের মামিমাকে, ওকে এক্ষুনি তাড়াও। কেন? মামিমা কী করেছেন? সোজা কথা বলি, আমি তোমাকে বিশ্বাস করিনি। ও তো আর তোমাদের আপন মামিমা নয়, বিশেষ কোনো সম্পর্কও ছিল না, সামান্য পাতানো সম্পর্ক। আর ওই রূপ আর ওই বয়স, তোমাকে আমি চিনি। মিছে অশান্তি কেন সৃষ্টি করবে? সরাও ওকে এখান থেকে। আমি গতিক ভালো দেখছি নে। বুঝলাম। সেই যে দুপুরবেলা পাঁচু মামার স্ত্রী পক্ষ হয়ে একটা কথা বলেছিলাম বড় বউয়ের কাছে, তিনি লাগিয়েছেন সমস্ত কথা ছোট বউকে। কি বিশ্রী মন এসব পাড়া গেয়ে মেয়ে মানুষের। অস্বীকার করিনি যে আমার রেকর্ড ভালো না। আমি জানি আমি কি বা আমি কি নই। কিন্তু একজন আশ্রিতা অসহায় তরুণী বিধবা, যার প্রতি সত্যি আমার সহানুভূতি ও অনুকম্পা, যাকে মামিমা বলে ডাকি, তার সম্বন্ধে এইসব। আমার মন এত মুহূর্তে বিরক্ত হয়ে উঠল সংসারের ওপর, স্ত্রীর ওপর, বৌদিদির ওপর, সমস্ত ব্যাপারটার ওপর, এমনকি পাঁচু মামার স্ত্রীর ওপরেও। বললাম, বেশ ভালো, আজই যেতে বলছি। মনে ভাবলাম, এমন করে বলবো যে স্ত্রী পর্যন্ত দুঃখিত ও অপ্রতিভ হয়ে উঠবে। পরদিন সকালেই পাঁচু মামার স্ত্রীকে ডেকে বললুম, আপনার আর এখানে থাকা হবে না। আপনাকে নিয়ে সংসারে অশান্তি বাড়ছে। আপনি এখনই আমাদের বাড়ি থেকে অন্যত্রে যান। বড় বউ বললেন, সে কি কথা? কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশীর দিন, না খেয়ে কোথায় যাবে উনি? কাল দিন রাত নিরুম্ব উপোস গিয়েছে, সংসারের অকল্যাণ হবে যে। মনে মনে ভাবলুম, সেইটেই বোঝো। আর একটা গরিব অসহায় মেয়ের যে কি হবে তা মনেও ওঠে না। তোমাদের ভালো করেই কল্যাণ করাচ্ছি আমি। পাঁচু মামার বউ কথাটি বললেন না। নিজের পুটলি গুছিয়ে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলেন। আমি জানি তার কোথাও যাবার জায়গা নেই। বাপের বাড়ি এক গাঁজাখোর বেকার ছোট ভাই আছে, সেখানে এক মুঠো খাওয়া জুটবে না একবেলা। কিন্তু সব জেনেও বড় রুষ্ট ও কঠিন হয়ে উঠলাম আজ। একাদশীর পর দিন না খেতে দিয়েই তাড়াবো। রাচ্ছি সংসারের কল্যাণ তোমাদের। সেই সকালে চা খেয়ে বসে আছি,
পাঁচু মামার বউ দুটি পান সেজে ডিবের বাটিতে আমার সামনে রেখে দিয়ে পুটলি বগলে করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি মুখে কিছু বলিনি, কেবল স্টেশন পর্যন্ত সঙ্গে যাবার জন্য আমাদের মোহরি বৃদ্ধ গোপাল মিত্রকে পাঠিয়ে দিলাম। আপদ চুকে গেল ভেবে আরামের নিঃশ্বাস ফেললাম। পাঁচু মামার বউয়ের তারপর থেকে আর কোনো খবর রাখিনি। কথায় আছে না, যার কপাল মন্দ তার চারিদিকে থেকেই মন্দ হয়। গল্পটা এখানেই শেষ হলো। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমার গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।